পোকার সঙ্গে। একটি জোনাক পোকা যেমন তার আপন আলোয় পুরো অন্ধকার একটি জায়গায় জ্বলজ্বল করে জ্বলতে থাকে, তেমনি একটি বই তার আপন জ্ঞানের আলোয় জ্বলে ওঠে। আজকের এই ঐতিহাসিক প্রাঙ্গণ সোহরাওয়ার্দী উদ্যান পুরো ভাষার মাস জুড়ে, আজকে নয় শুধু, পুরো ভাষার মাস জুড়ে যেন লাখো লাখো জোনাক পোকার সমাহার। আর এই সমাহার আরও জমে ওঠে, আরও একটু প্রাণের সঞ্চার হয় যখন ঘুরে ঘুরে ছুটির দিনগুলো আসে। ছুটির দিনগুলোতে কেননা বাবা মায়ের হাত ধরে সেখানে পদচারণায় মুখরিত হয়, ছোট ছোট শিশুদের পদচারণায় মুখরিত হয় এই প্রাঙ্গণ। এখানে ছুটির দিনে সকাল থেকেই শিশু চত্বর খুলে যায় এবং শিশু প্রহরের যেই কার্যক্রম আছে সেটি কিন্তু চলতে থাকে। গতকাল শুক্রবার মেলার প্রথম শিশু প্রহর উদযাপিত হয় এবং সেখানে মোটামুটি শিশুদের জন্য যতগুলো আয়োজন আছে সবগুলো কিন্তু হতে থাকে। আজকেও তেমন ছিল কিন্তু শিশু প্রহরের আয়োজন, কিন্তু আয়োজনটি আজকে হয়নি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কারণে আজকে শিশু প্রহরের যে শিশু চত্বরের যে আয়োজন সেটি কিন্তু বন্ধ ছিল। তো শিশু চত্বর নিয়ে বলছিলাম, তার কারণ হচ্ছে আজকের যে আমাদের প্রাণের বইমেলার বিষয় সেটি হচ্ছে শিশু সাহিত্য। শিশু সাহিত্য নিয়ে আমরা আজকে কথা বলবো। পুরো পর্বটাই কিন্তু আমরা সাজিয়েছি শিশু সাহিত্য নিয়ে। শিশু সাহিত্যের কথা বললেই সাহিত্যের যতগুলো ধারা আছে সবগুলো ধারার মধ্যে কিন্তু শিশু সাহিত্য যেমন খুব বেশি আগ্রহের জায়গা এবং রোমাঞ্চকর জায়গা, এবং এটি কিন্তু সাহিত্যের অন্যতম একটা প্রধান শাখা আমরা বলতে পারি। শিশু সাহিত্য আমরা অবশ্যই সেই আলোচনায় যাব। একটু একটা কথা আপনাদের বলে রাখি যে শিশু সাহিত্য যারা লিখেছেন, আমরা যদি হুমায়ুন আজাদের কথা বলি, শুধু বাংলা ভাষার পাঠক নয়, বিশ্বময় বাংলা ভাষাভাষীর যত পাঠক রয়েছেন তাদের জন্য কিন্তু অন্যতম প্রধান একজন লেখক, সাহিত্যিক, যিনি একজন সমালোচকও বটে। তিনি কিন্তু তার জটিল লেখনীর পাশাপাশি তিনি লিখে গেছেন শিশু সাহিত্য নিয়েও লিখেছেন। তার কথা যদি বলি যে ফুলের গন্ধে ঘুম আসে না কিংবা আব্বুকে মনে পড়ছে, এগুলো কিন্তু তার অন্যতম লেখা। এছাড়াও যদি আমরা বলি উপেন্দ্র কিশোরের কথা, সুনীতি কুমারের কথা, এবং ধীরে ধীরে আমরা যদি বলি নজরুলের কথা, কাজী নজরুল ইসলাম লিখেছেন, শিশু সাহিত্য লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা দেখেছি কিশোরদের জন্য সাহিত্য রচনা করেছেন, লেখা লিখেছেন জাফর ইকবাল, লিখেছেন হুমায়ুন আহমেদ, লিখে গিয়েছেন এ যুগে যদি বলি আমরা ফারুক নেওয়াজ লিখে গিয়েছেন। শিশু সাহিত্য নিয়ে কিন্তু সবাই লিখেছেন। যদি একটু বলতে চাই যে শিশু সাহিত্য নিয়ে লিখতে হলে এটা লেখে কারা? বড়রা। এটা কি কোনো ট্র্যাজেডি না কি বলেন তো? এটা কিন্তু কোনো ট্র্যাজেডি নয়। শিশুদের নিয়ে লিখতে হলে কিন্তু শিশুর যে মনোজগৎ সেটাকে আরও ভালোভাবে জানতে হয়। সেই জানাটাই আসলে সব থেকে বেশি জরুরি হয়ে ওঠে। তো শিশু সাহিত্য নিয়ে আমরা অবশ্যই অনেক আলোচনা করব। আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন আমার অন্য সহকর্মীর কাছে। আমাদের সঙ্গে যুক্ত হবেন মামুনুর রশিদ পনেল, যার কাছে রয়েছেন শিশু সাহিত্যিক মোস্তফা হোসাইন। অষ্টম দিনে এসে বইমেলার রং আজ কিছুটা ভিন্ন, বলা যায় অনেকটাই রঙিন। যদিও ফাল্গুনের এখনও কয়েকটি দিন বাকি আছে ফাল্গুন আসতে, কিন্তু এরই মধ্যে বইমেলায় আগত দর্শনার্থী এবং ক্রেতাদের সাজসজ্জায় ফুলের আধিক্য প্রমাণ করে দিচ্ছে আসলে ফাল্গুন আসতে আর মাত্র কিছুদিন বাকি। যদিও আজকে মেলার যথারীতি দ্বার উন্মোচনের কথা ছিল সকাল 11টায়, যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, কিন্তু মেলার আজকে দ্বার উন্মোচন হয়েছে দুপুর 2টায়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজকে ভিড় হবে সেটি অনেকটা অনুমেয় ছিল, এবং তাই হয়েছে। আপনারা আমার পেছনে দর্শনার্থীদের ভিড় দেখে বুঝতে পারছেন কি পরিমাণ দর্শনার্থী এর মধ্যে মেলায় ভিড় করেছে। শুধুমাত্র বইমেলা প্রাঙ্গণেই নয়, এই বইমেলার আশেপাশে প্রাঙ্গণে দোয়েল চত্বরে, দোয়েল চত্বরে, এমনকি টিএসসি, শাহবাগের মোড় পর্যন্ত সব দিকে মানুষের ঢল নেমেছে। আজকে মেলা 2টায় শুরু হয়েছে এবং যদিও শিশু প্রহর আজকে হয়নি, কিন্তু তারপরেও প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের এবং পাঠকদের হাত ধরে শিশুরা মেলায় এসেছেন। যদিও শিশু প্রহর আজকে হয়নি, সেজন্য শিশুদের কিছুটা মন খারাপ। এবং আরেকটি বিষয় আমরা গতকাল জানতে পেরেছি, এবার মেলায় শিশু প্রহরে সিসি প্রহর
ছিল না। সেজন্য শিশুদের কিছুটা মন খারাপ, কিছুটা মন ভার। আমরা যেটা জানতে পেরেছি, প্রতি বছর সিসিমপুর এই প্রোগ্রামটিতে যে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো প্রতিবার তহবিল প্রদান করে থাকে, এইবার সেই তহবিল সংকটের কারণে এবার তহবিল না দেওয়ায় সিসিমপুরের মঞ্চটি এবার বইমেলায় নেই। এই নিয়ে আমরা অভিভাবকদের কাছ থেকে কিছুটা অভিযোগ শুনেছি, শিশুদের কাছ থেকেও কিছুটা মুখ ভারের গল্প শুনেছি, কারণ তারা আসলে জানতো না যে এবার মেলায় সিসিমপুর থাকবে না, যেহেতু পূর্ব নির্দেশিত কোনো ধরনের নির্দেশনা ছিল না। আবার বাংলা একাডেমি পক্ষ থেকে বলা হয়েছে এবার সিসিমপুর আবেদন করেনি মেলা থাকতে, সেজন্য আসলে সিসিমপুর হয়নি। কিন্তু এর পরেও যেহেতু সিসিমপুর পর্বটি না থাকলেও আমরা শিশু প্রহরে হেঁটে দেখেছি শিশুদের জন্য নানা রকমের বই এবং খেলনা এবং নানা ধরনের মনোবিকাশের বিভিন্ন উপাদান নিয়ে সাজিয়ে আছে শিশুদের স্টলগুলো। কেবল শিশুদের স্টল নয়, বইমেলার প্রাপ্তবয়স্কদের যে বইগুলো আছে সেই স্টলগুলোতেও আলাদা করে শিশুদের কর্নার রয়েছে। আজকে মেলার ৮ম দিনে আমরা কথা বলবো বাংলাদেশের শিশু সাহিত্য নিয়ে, এবং সেজন্য আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন, একজন শিশু সাহিত্যিক আছেন, লেখক এবং সাংবাদিক মুস্তফা হুসাইন। আমরা তার সঙ্গে কথা বলবো, জানবো বাংলাদেশের শিশু সাহিত্যের ক্রমবিকাশ এবং বাংলাদেশের শিশু সাহিত্যের অবস্থা। আমরা এখন কথা বলবো মুস্তফা হোসেনের সঙ্গে। আপনাকে স্বাগতম। আপনার কাছে প্রথমে যেটা জানতে চাই, আসলে শিশু সাহিত্য নিয়ে অনেকেরই এক ধরনের বলে থাকে যে শিশু সাহিত্য ছেলে খেলার মতো সহজ। আপনি বিষয়টাকে আসলে কীভাবে দেখেন? ছেলে খেলার মতো আসলে ঠিকই। শিশু সাহিত্যের উদ্ভবটা যদি আপনি চিন্তা করেন, দেখবেন যে শিশু সাহিত্যের বয়স কিন্তু সবচেয়ে প্রাচীন। এমনকি যখন লিখিত অক্ষরের আবিষ্কারের আগে জন্ম হচ্ছে শিশু সাহিত্যের। দাদি, নানি এবং এই ধরনের বয়স্ক মহিলাদের কোলে বসে নাতি নাতিনরা যখন আপনার রূপকথা শুনতো, গল্প শুনতো, সেটা তো শিশু সাহিত্য। এটা মানে ধারাবাহিকতায় এগিয়েছে, প্রকাশভঙ্গি এগিয়েছে, প্রকাশ মাধ্যম এগিয়েছে, এবং মানুষের চিন্তা চেতনার মধ্যে এটা বিকাশ ঘটেছে। এবং এই বিকাশমান ধারা থেকে বয়স্কদের জন্য, মানে বয়স্ক পাঠকদের জন্য যেই সাহিত্য চর্চা, সেই সাহিত্য চর্চার সাথে সেটা ঢুকে গেছে। এখন শিশু সাহিত্যকে কঠিন বলার কোনো সুযোগ থাকে না। যদি সেটা কঠিন হয়ে যায় তাহলে শিশু উপযোগী হয় না। এটা একটা সাধারণ বিষয়। কারণ যখন আপনি শিশু সাহিত্য চর্চা করবেন, শিশুর মনস্তত্ত্ব নিয়ে চিন্তা করতে হবে আপনাকে, শিশুর ভাবনাকে চিন্তা ভাবনা করতে হবে, শিশুর জীবনবোধকে চিন্তা করতে হবে। সুতরাং ওই জায়গাটা শিশুর মতো যদি না হয়, আমার মতো বয়স্ক মানুষের মতো যদি হয়, তাইলে আর সেটা শিশু সাহিত্য থাকবে না, শিশুদের জন্য থাকবে না। সেই কারণেই এই বিষয়টা বলা হয়, যেহেতু শিশুর মন মানসিকতা সহজভাবে থাকে এবং তার চিন্তা চেতনাটা, তার দুনিয়া, তার পরিবেশ, তার ভাবনাটা যেহেতু সহজ থাকে, সেই কারণেই শিশুর জন্য যে সাহিত্য রচনাটা হয়, সেই সাহিত্যটাকে হতে হয় শিশুর মতোই অত্যন্ত সাবলীল, সরল, সহজ, যাতে করে সহজেই সে পারঙ্গম করতে পারে। সে কোনো একটা লেখা যখন পড়ার পর যদি সে ওই লেখার মধ্যে নিজেকে খুঁজে পায়, তাইলেই সেটা হবে শিশু সুলভ এবং শিশু সাহিত্য একটা প্রকৃষ্ট উদাহরণ। আপনি যখন একটি শিশুর জন্য লিখতে টেবিলে বসেন, তখন আপনার মাথার মধ্যে আসলে কী ঘুরে? আপনি কি চিন্তা করেন যে আমিও একজন শিশু হলে আমি কি ভাবতাম, বা আমি কীভাবে প্রকৃতি দেখতাম, আমি কীভাবে গল্পটাকে দেখতাম? আপনি কি তখন সেভাবে চিন্তা করে লিখেন? অবশ্যই। একজন শিশু সাহিত্যিক যখন বলা হয়, একটা প্রশ্ন কিন্তু আসে যে লিখে বড় হয় একটা শিশু সাহিত্যিক কিভাবে? আসলে কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। যখন একজন লেখক শিশুকে নিয়ে লিখেন, তার মন, চিন্তা ভাবনা, সমস্ত কিছু, তার মনন সমস্ত কিছু দখল করে একটা শিশু। তিনি যদি শিশুর মতো না হতে পারেন, তাইলে সেই সাহিত্য চর্চা শিশুদের জন্য হবে না। ঠিক আমিও যখন আমি নিজে লিখতে বসি, তখন আমি নিজে শিশু হয়ে যাই, আমার শৈশবে ফিরে যাই, এবং এখন যারা শিশু আছে তাদের মধ্যে আমি ঢুকে যাই। কারণ আমার শৈশব ছিল যেমন, এখনকার শৈশব কিন্তু তেমন না। আমার চিন্তা ভাবনা, আমার পরিবেশ যেমন ছিল, এখন তেমন না। আমি হাতে মানে আপনার এই কাঠ কলম, মানে পেন্সিল, হ্যান্ডেল পেন দিয়ে লেখা দেখেছি এবং নিজে লিখেছি। আজকে সেই শিশুরা কিন্তু সেটা কল্পনাও করতে পারে না। আমি কলা পাতায় লেখা দেখেছি, আজকের শিশু এটা কল্পনাও করতে পারে না। তাকে যদি বলা হয় আমি মানে
কলা পাতার মধ্যে লিখলাম, সে হাসবে, এটা কি অদ্ভুত। আজকে আমি যখন শিশুর চিন্তা করব, আমাকে চিন্তা করতে হয় সে যে ডিভাইসটা ব্যবহার করছে, সে যে কম্পিউটারটা ব্যবহার করছে, তার মধ্যে তার মন মানসিকতা চিন্তা ভাবনা কোন দিকে যাচ্ছে, ঠিক ওই জায়গায় আমার পৌঁছে যেতে হয়। জি মুস্তাফা ভাই, আমরা আপনার সঙ্গে শিশু সাহিত্য নিয়ে আরও আলোচনা করব, তবে এই মুহূর্তে যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে। প্রাণের বইমেলায় আবারও স্বাগতম। দর্শক, কথা বলছিলাম শিশু সাহিত্যিক মোস্তফা হোসেনের সঙ্গে, আবারও যাব তার কাছে। আমরা আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, আপনি যখন শিশুদের জন্য লিখেন তখন মূলত আপনি কোন ধরনের প্রতিকূলতা বা কোন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি আপনি হন? একজন শিশু সাহিত্যিককে কিন্তু প্রথম যে প্রতিকূলতাটার মধ্যে পড়তে হয়, তাকে 70 বছর বয়সে মানে 60 বছর বয়সে তাকে চলে যেতে হয় 5 বছর বয়সে, বা 7 বছর, 10 বছর, 20 বছর, মানে 15 বছর বয়সে। সেইখানে নিজেকে মিলিয়ে নেওয়ার যে একটা প্রতিবন্ধকতা, সেই বিষয়টা কিন্তু আমি প্রথম প্রতিবন্ধক হিসাবে মনে করি। এবং যেই লেখক যতটা সহজভাবে, যতটা সাধারণভাবে এবং যত দ্রুত নিজেকে শিশু হিসাবে পরিণত করতে পারেন, সেই ততটা সফল। এবং এটা কিন্তু আমি মনে করি একজন শিশু সাহিত্যিকের জন্য বড় একটা চ্যালেঞ্জ। এখন আপনি বলতে পারেন যে ভাষার ক্ষেত্রে, শব্দচয়নের ক্ষেত্রে, তারপরে তার যে মনন বিষয় আছে, মনস্তত্ত্বটা আছে, শিশু মনস্তত্ত্বটা কিন্তু অত্যন্ত খুবই জরুরি। সেই জিনিসটাকে যদি একজন লেখক আয়ত্ত করতে না পারে, তাইলে তার জন্য খুবই ডিফিকাল্ট হয়। যেমন ধরেন, আমি একটা উপন্যাস লিখব বা গল্প লিখব, সেই গল্পের মধ্যে আমি কোন শব্দটা ব্যবহার করতে পারবো, কোন শব্দটা ব্যবহার করতে পারবো না, এই বিষয়গুলো কিন্তু আমাকে ভাবতে হয়। যেমন আমি কতটা ভয়ঙ্কর রূপ আমি আমার লেখা প্রকাশ করতে পারবো, মানে হত্যা, ষড়যন্ত্র, এই ধরনের যে অহরহ ঘটছে দুনিয়াতে, সেই জিনিসগুলোকে আমি কিভাবে একটা বাচ্চার সামনে উপস্থাপন করব, একটা মৃত্যুকে কিভাবে উপস্থাপন করব, এই উপস্থাপনগত যে বিষয়গুলো, সেই বিষয়গুলিকে একজন লেখককে ভাবতে হয়। এবং এটা করতে গিয়ে কারণ নিজের অস্তিত্বকে, নিজের সত্তাকে কিন্তু অনেকটা বিলিয়ে দিতে হয় যে আমি ওইভাবে গেলাম। অত্যন্ত সচেতন থাকতে হয়। ওই যে বললাম, ভয়ঙ্কর, কতটুকু ভয়ঙ্কর আমি তাকে উপস্থাপন করতে পারবো তার সামনে, তার মনস্তাত্ত্বিক যে চিন্তা ভাবনাটা আছে, মনস্তাত্ত্বিক বিষয়টাকে আমার জানা, এইগুলি কিন্তু একজন শিশু সাহিত্যিকের জন্য আমি মনে করি মানে একটা প্রতিবন্ধকতা, ভাবনার প্রতিবন্ধকতা হিসেবে তৈরি করে। এইটা তো আছেই। এবং আরেকটা বিষয়, কোমলমতি শিশুদের তো বিবেচনা বোধ ঠিক মতো এভাবে গড়ে ওঠে না, সেই জন্য তারা পৃষ্ঠার অক্ষরে যা দেখে তাই তারা বিশ্বাস করে। এই ক্ষেত্রে লেখকদের আসলে কতটুকু সচেতনতা হতে হয়? এটা অবশ্যই সচেতন হতে হবে। কারণ আমি যখন এই বয়সের পাঠক হিসেবে যখন আমি একটা কিছু পড়ব, তখন আমার নিজস্ব কিছু চিন্তা ভাবনা থাকবে। কারণ আমার যে আইলুকটা আছে, আমার যে পর্যবেক্ষণ আছে, তার বিস্তীর্ণ। কিন্তু একটা শিশু যখন তার মার কাছে হাত ধরে যখন পথ চলা শুরু করে, তখন সে মাকেই সর্বক্ষণ ফলো করে। তারপরে তার যখন দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়, তখন সে বিভিন্ন মাধ্যমে সে যায়, যেমন ধরেন রেডিও, টেলিভিশন, কম্পিউটার ইত্যাদিতে যায়। এবং সে যখন তার সামনে যেই প্রতীকটা দেখা যায়, সেই প্রতীকটাকেই সে মনে করে এটাই সত্য। যে কারণে আমি আগে বললাম যে শব্দ চয়নের ক্ষেত্রে যথেষ্ট সচেতন হওয়ার প্রয়োজন হয়। এই কারণেই একজন লেখক সবসময় চিন্তা করতে হয় যে শিশু কতটুকু গ্রহণ করতে পারবে, তার গ্রহণ ক্ষমতা কতটুকু আছে, এই বিষয়গুলো কিন্তু তাকে সবসময় খেয়াল করতে হয়। আপনি আমাদেরকে আরেকটি বিষয় কি বলবেন, যে আমরা জানি যে সব শব্দ বোধের পরিমিত বোধ আসলে শিশুদের থাকে না, সেই জন্য তারা অনেক সময় আমরা দেখি ছোটদের বইদের মধ্যে ছবির এক ধরনের আধিক্য থাকে, ছবি দিয়ে তাকে বোঝানো, প্রাণী বোঝানো, খাবার বোঝানো,
সেই ছবি আসলে তার মনোযোগতে কতটা প্রভাব ফেলে। এবং আপনার বই আমরা দেখেছি, সব শিশু সাহিত্যের বইতে দেখি আমরা ছবির এক ধরনের আধিক্য বেশি থাকে। আসলে শিশু সাহিত্যের একটা অঙ্গ কিন্তু তার ছবি, কারণ একটা পাঠককে তার অভিষ্ট লক্ষ্য হচ্ছে শিশু পাঠক। শিশুর মধ্যে কিন্তু শব্দ এবং অক্ষরের পাশাপাশি ছবিটা তার মনের মধ্যে গ্রহণযোগ্য হয় খুব তাড়াতাড়ি এবং সে দ্রুত রিসিভ করতে পারে জিনিসটা। এই কারণেই মানে শিশু সাহিত্যের শুরু থেকেই আপনি সত্যজিৎ চিন্তা করেন, তারপরে আমরা এর আগে যারা ছিল সুকুমার, পাখি সবকরেরব, এই ধরনের ছড়া ইয়াতে কিন্তু যে ছবিগুলো ছিল, এই ছবিতে কিন্তু প্রথম আকৃষ্ট করে পাঠককে। এখনও এর ব্যত্যয় ঘটেনি, বরং আপনি বলতে পারেন যে শিশু সাহিত্যের ক্ষেত্রে যে কমিকের প্রচলন হয়েছে বিভিন্ন মাধ্যমে। আগে তো শুধু রং তুলিতে ছবি আঁকা হতো, এখন গ্রাফিক্সের কাজ হচ্ছে। এগুলি কিন্তু শিশুর সাথে কমিউনিকেট করতে সহজ করার জন্য এই ব্যবহারগুলো হয়। এবং শিশু কিন্তু আগে ছবিটা দেখে তারপরে ছবির যেই ভাষা, সেই ভাষাটা তার লেখায় খোঁজে। এই জিনিসটা খুবই জরুরি। তবে হ্যাঁ, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কমিক্সের ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা দেখা দিয়েছে, যা এখন অধিকাংশ সব না কিছু কিছু ক্ষেত্রে মানে প্রশ্ন উঠেছে, এই কমিক্সটা আসলে একটা শিশুর জন্য উপযোগী কিনা, প্রযোজ্য কিনা। যেমন ধরেন সেখানে কিছু বিষয় আসলে থাকে যে নারীর অঙ্গভঙ্গি, যেগুলি দেখা, নারীর বিভিন্ন অঙ্গ প্রদর্শন করা, যেগুলি শিশু কিশোরের জন্য মোটেও উপযোগী না। যেমন আপনি শুধু এইটাই না, এই ধরনের উপযোগিতার বিষয় যেগুলি আসে, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ধারা পরিবর্তন হওয়া প্রয়োজন। আমরা সেই যখন দাদি নানির কুল থেকে মানে রূপকথা শুনে, গল্প শুনে আমরা যে অভ্যস্ত হয়েছি, এখন তো সেই জমানা নাই। সেই জমানা নেই, জমানার পরিবর্তন হয়েছে। জমানা অনুযায়ী আমাকে সেইভাবে যেতে হবে। এখন আপনি রূপকথার মধ্যে এমন কিছু উদ্ভট জিনিস আপনি প্রয়োগ করলেন যে এখানে দেখা গেল রাজা মানে হলো বিশাল একটা ব্যাপার। রাজা মানে তার 7 স্ত্রী থাকতে হবে, রাজা মানে রাজকন্যা থাকতে হবে, রাজকন্যার রূপসী থাকতে হবে, সারা বিশ্বের মধ্যে রূপসী নারী। এবং সেই রাজকন্যা যদি কখনো হারানো যায়, তাকে বনবাসেও যেতে হয় এবং বনবাস থেকে তাকে উদ্ধার করতে একজন রাজকুমার। আমাদের সময় একবার শেষ হয়ে আসছে। আমি আপনার কাছে একটা প্রশ্ন ছোট্ট করে জানতে চাই যে আপনি শিশু সাহিত্য রচনা করছেন অনেক দিন ধরে। আমরা সেই উপদ্রব কিশোর থেকে হুমায়ুন আজাদ বা সুকুমার রায় অনেকে পড়ছি। বিশ্ব সাহিত্যের সাথে তুলনা করলে বাংলাদেশের শিশু সাহিত্য আসলে কোন পর্যায়ে আছে, ছোট্ট করে যদি একটু বলেন। এখানে বিশ্ব সাহিত্য ছাড়া কিন্তু বাংলা শিশু সাহিত্য মানে চিন্তা করা সম্ভব না। আমাদের যে রূপকথাগুলি দেখেন, প্রচুর অনুবাদ আছে এবং বিদেশি রূপকথা আমাদের এখানে এসছে। এবং আমাদের কয়েকদিন মানে একটা উদাহরণ আমি দিতে পারি যে বাংলাদেশের পবিত্র সরকার, ডক্টর পবিত্র সরকার পশ্চিমবঙ্গের, উনি কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন বাংলাদেশের শিশু সাহিত্য বাংলা শিশু সাহিত্যকে প্রতিনিধিত্ব করে। তাদের হাত ধরে বাংলাদেশ শিশু সাহিত্য আরও বিকশিত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি মেলার অন্য কোনো দিন আপনাকে আমার সাথে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম শিশু সাহিত্যিক মোস্তফা হোসেনের সঙ্গে। এই পর্যায়ে আমরা আবার ডেকে নিচ্ছি দোলনাকে। দোলনা, আপনি এতক্ষণ মেলায় ছিলেন, দুপুর 2টা থেকে মেলায় ছিলেন। আজকে যদি শিশুপুর হওয়ার কথা ছিল, কিন্তু শিশুপুর হয়নি, কিন্তু তারপর আমরা মেলায় শিশু দেখতে পাচ্ছি এবং মেলা যারা আসছে তাদের পোশাকে যেহেতু ছুটির দিন, সেই কারণে মেলাটা কিন্তু আজকে খুবই কি বলবো, রঙিন একটা মেলা আমরা বলতে পারি। এবং আপনি যেটা দেখেছেন যে মেলায় কিন্তু আজকে সবার সঙ্গে একটা করে শিশু আছে। এই শিশুদের যে সাহিত্যের প্রতি যে ঝোঁকটা, সেটা কিন্তু তৈরি হয় বলতে গেলে যে বইমেলার এই শিশু সাহিত্য থেকে বা শিশু চত্বর থেকে, শিশু প্রহর থেকে। আপনি কথা বলছিলেন একজন সাহিত্যিকের সঙ্গে, শিশু সাহিত্যের সঙ্গে যিনি জড়িত আছেন। আপনার কি মনে হয় যে শিশুদের মনস্তত্ত্ব বোঝার জন্য যে বা মনোজগৎ বোঝার জন্য কোন ম্যাজিকটা আসলে শিশু সাহিত্য রচনায় কাজ করে? তিনি আসলে খুব একটু সরল কথা বললেন। তিনি বললেন, আমি যখন শিশুদের জন্য লিখি, আমি যখন লেখার টেবিলে বসি, তখন আমি চিন্তা করি যে আমি পুরোপুরি একটা শিশু। আমার বয়স হয়তো 60 অথবা 70, কিন্তু আমি যখন লিখতে বসি তখন আমার বয়স হয়ে যায় সেই 5 বছর, সেই 6 বছর। এবং আরেকটা বিষয় হচ্ছে যে শিশুদের বইতে যে ছবি যে তাদেরকে বোঝানোর বিষয়টা, সেটা একটি বিষয় থাকে। একদমই রঙিন ছবি অনেক রিলেট করতে পারে তারা। পনেল, আপনাকে যদি এই সাহিত্য সম্পর্কে আরেকটু কথা বলি, শিশু সাহিত্য নিয়ে বলতে গেলে আসলে শেষ হবে না, অনেক কথা আছে। যদি সাহিত্যের একাল আর সেকাল একটু পর্যবেক্ষণ করেন বা একটু দেখেন, আপনি দেখবেন যে শিশু সাহিত্যে কিন্তু অনেকটাই পরিবর্তন এসেছে। আগে যেমন
যেমন নীতি কথা বা আদেশমূলক যে গল্পগুলো হতো সেটা কিন্তু পরিবর্তিত হয়ে যুগের সঙ্গে সঙ্গে কিন্তু এসেছে গোয়েন্দা কাহিনী, ভূতের গল্প। হ্যাঁ, সেই গল্পগুলো আসলে ধারাবাহিকভাবে পরিবর্তন হবে, আমরা সেগুলো ভবিষ্যতে অবশ্যই বলবো। দর্শক, এতক্ষণ ছিলাম প্রাণের মেলায়। আশা করছি আগামী দিন আপনাদের একই সময় আপনার সঙ্গে দেখা হবে এই প্রাণের মেলা প্রাঙ্গণ থেকে।